অলরাইট, সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জেনুইন ফুল কোর্সের আমাদের লেকচার 6-এ, উইচ ইজ আমাদের চ্যাপ্টার 8-এর। আমাদের অলরেডি অনেকগুলো লেকচার আমরা নিয়েছিলাম বিগত কয়েক মাস আগে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে হচ্ছে আমাদের 8.4 বা আমাদের লেকচার 6-এ গিয়ে আমরা এটা স্পর্শক সংক্রান্ত যে সকল প্রবলেমসগুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিল করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই ইজি, এটা খুবই মানে কি বলা হয় কনভেনিয়েন্ট ওয়েতে তোমাদেরকে আমি আজকে পড়াবো ইনশাল্লাহ। বাট তোমাদের কাছ থেকে যেটা রিকোয়েস্ট থাকবে, যারা আগের ক্লাসগুলো করনি একটু টাইম মতো তোমরা একটু করে নিবা, ওকে? আর এছাড়াও হচ্ছে অনুশীলনীর ম্যাথগুলোর ক্ষেত্রে বা অনুশীলনীর প্রবলেমসগুলোর ক্ষেত্রে আমি যেগুলো করাই দিব ইনশাল্লাহ স্কুলে, ইভেন এসএসসিতেও তোমাদের তার বাইরে ইনশাল্লাহ কোনো প্রবলেম আসবে না। আর এর পাশাপাশি আমরা তো সামনে আমাদের টেস্ট পেপার সলভ তো করবো ইনশাল্লাহ, রাইট? তো ঘুরে ফিরে ইনশাল্লাহ আমরা সব কিছুই কভার করে যাবে। ওয়ালাইকুম আসসালাম জিনাত, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ফাতেমা আসছে, গ্রেট, ফাইন। আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, অলরাইট, সমস্যা নেই, পরে দিব। তাহলে চলো আমরা বৃত্ত নিয়ে কথা বলি, সার্কেল। সো সার্কেলের আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে স্পর্শক নিয়ে। যে একটু দাঁড়াও, টপিকটার নাম এখান থেকে লেখা থাকার কথা ছিল। হ্যাঁ, বৃত্তের ছেদক ও স্পর্শক। ওকে, ধরো এটা একটা আমার হচ্ছে বৃত্ত, রাইট? আমি ধরলাম এটা একটা বৃত্ত। আমি এই বৃত্তের আশেপাশ দিয়ে ধরো তো আমি এরকম করে একটা লাইন টেনে দিলাম। বলো তো এই লাইনটার সাথে এই বৃত্তের কি কোনো সম্পর্ক আছে? আমি একটু সবাই বলবা এই লাইনটার সাথে এই বৃত্তের কোনো সম্পর্ক আছে কিনা। দেখো তো, দেখো তো আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, এখনও আসছে দেখি মানুষজন। যাই হোক, সম্পর্ক আছে কিনা দেখো তো। এই লাইনটার সাথে এই লাইনটার বৃত্তের সম্পর্ক হচ্ছে এটা একটা আলাদা বৃত্ত, এটা একটা আলাদা লাইন, এছাড়া আলাদা কোনো সম্পর্ক নেই। কারণ এদের সাথে এদের কোনো কানেকশানই নেই, একটা আরেকটাকে এখনো টাচই করে নাই। এবার একটু চিন্তা করে দেখো তো না, এ যখন টাচ করে না, আমি বললাম এদের মধ্যে একটা সম্পর্ক রাখা যায়। দেখো এরা দুজন বন্ধু, বুঝছো? এদের মধ্যে এখনো মনে করো প্রথম স্কুলে আসছে, এদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয় না। এখন এখন কি করলো ব্যাপারটা, যে এই একটু কাছে গেছে, মনে হয় জিজ্ঞেস করছে কি অবস্থা, কেমন আছো। সো বৃত্ত আর এটা কি বৃত্ত আর সরলরেখার বন্ধুত্ব। খেয়াল করো, এই যে রেখাটা, এই রেখাটা আগাতে আগাতে এইখানে পাশ দিয়ে ঘেসে গেছে। দেখো ও এখানে ছিল, ও এইখানে ছিল, কারোর সাথে কোনো কথাবার্তা নাই, এখন এসে পরিচিত হলো। তো পরিচিত হওয়ার পর দেখো এইখানের মধ্যে যদি একটা স্পেসিফিক বিন্দুতে একটা স্পেসিফিক বিন্দুতে যদি এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটাকে একটা স্পর্শক, যেটাকে আমি একটু পরে আরো আলোচনা করব। দেখো স্পর্শক তো মানে একটা ফ্রেন্ড হয়েছে, দেখো দূরে ছিল তারা ফ্রেন্ড হলে যে হ্যান্ডশেক করেছে, হ্যান্ডশেক করার কারণে তারা ফ্রেন্ড। তো মনে করো যে এখানের মধ্যে কি হতে পারে, ধরো মাহিন আর ধরো আমাদের এখানে কি আছে, এছাড়াও ধরো এই যে আলিফ, লাবিব আলিফ আছে। তো এরা দুজন দেখো কেউ কাউকে চিনতো না, তখন আস্তে আস্তে একজনের কাছে পরিচিত হওয়ার জন্য তারা কি করলো, হ্যান্ডশেক করলো। এই যে হ্যান্ডশেক হওয়ার পরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। বন্ধুত্ব হওয়ার পরে কি হয়েছে দেখো তো, যে একবার লাবিব বললো, ধরো এই যে বৃত্তটা হচ্ছে লাবিব আর একটা হচ্ছে মাহিন। লাবিব কি বললো, যে মাহিনকে তার বাড়িতে দাওয়াত দিল। সে ফর এক্সাম্পল জাস্ট এমনি বলতেছি, জিনিসগুলো যে একদম লিটারাল সেন্সে নিতে হবে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। দেখো তো তাদের মধ্যে ঘনিষ্ঠতা, মনে করো তাদের মধ্যে বন্ধুত্ব এত গভীর হয়ে গেছে, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবে, কি ওদের পড়াশোনায় একজন একজনকে হেল্প করে, ভালো বন্ধু থাকে না আমাদের অনেকে। তো এবার দেখো এই স্পর্শকটা যদি এই বৃত্তের অন্তঃস্থলে যদি ঢুকে যায়, দেখো একদম মনে করো একদম জিগরি দোষ থাকে না এরকম, তখন এটাকে আসলে বলা হয় ছেদক। দেখো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়েছে, এটাকে বলা হয় ছেদক। এটাকে বলা হয় ছেদক। তার মানে কি, স্পর্শক আর ছেদকের মধ্যে সম্পর্ক কি? স্পর্শক হচ্ছে ওয়ান পয়েন্ট,
একটা স্পেসিফিক পয়েন্টে, ওয়ান পয়েন্ট, একটা বিন্দুতে টাচ করে যায়। আর ছেদক কি করে? দুইটা বিন্দু, একটা বিন্দু দিয়ে এন্টার করে, আরেকটা বিন্দু দিয়ে এক্সিস্ট করে। ওই যে দাওয়াত দিছে, খেতে গেছে, আবার বের হয়ে গেছে, এরকম। তাহলে এখান থেকে বলা হয় 2 পয়েন্টস নিডেড। টু পয়েন্ট, আরেকটা কি ছেদ করে যায়। একটা মজার ব্যাপার আছে এখানে, হ্যাঁ ভাইয়া, ছেদক কি কখনো স্পর্শক হতে পারে? এটা একটা প্রশ্ন, খুব মানে অনেক সময় শোনা যায়, বা তোমরা যদি মনে আসে তোমাদের কাছে, ভেরি গুড। তো স্পর্শক কিভাবে ছেদক হতে পারে আমি একটু তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, হ্যাঁ। দেখো তো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আলোচনা, তোমরা পড়বা যখন ডিফারেন্সিয়েশন পড়তে যাবা, তখন এই জিনিসটা আসবে একবার। রাইট, দেখো এই স্পর্শকটা, এটা তো স্পর্শক, তাই না? এই যে এবার চিন্তা করে দেখো, মাহিন আর আলিফের মধ্যে, তাদের মধ্যে একবার মানে তুমুল ঝগড়া লাগছে, ধরো একজন ব্রাজিল করে, একজন আর্জেন্টিনা করে, বা ইন্ডিয়া পাকিস্তান, বা একজন মেসির ফ্যান আর একজন রোনাল্ডোর ফ্যান, ওয়াল হোয়াট এভার। এবার দেখো তাদের মধ্যে এবার কি বলছে, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হইতে আছে। দেখো এই যে তাদের মধ্যে, দেখো আগে তো কত বড় অঞ্চল জুড়ে ছিল, আস্তে আস্তে দূরে, আস্তে আস্তে দূরে, তারা আবার আগের যে একদম ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড থেকে এখন জাস্ট ফ্রেন্ড হয়ে গেছে। দেখো এই যে দেখো, একদম দেখো, যখন আমি দেখতেছি এই যে ছেদাংশের পরিমাণ কমতে কমতে, দেখো ছেদ করছে যখন, তখন কতটুকু অঞ্চল ছিল, এই যে এতটুকু অঞ্চল, এই অঞ্চলটা ছোট হতে 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 একদম শূন্যের কাছাকাছি, একদম শূন্য একটা বিন্দুতে নেমে আসছে। ঠিক এই পয়েন্টটাকে আমি বলছি তখন আবার, এটা ছিল তখন কি, এটা ছিল ছেদক। ছেদক যখন ছেদাংশ ছোট হতে 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 ওই যে আবার একটা বিন্দুতে ফিরে আসে, তখন তাকে আমি বলি স্পর্শক। এবার বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ছেদক আর স্পর্শক এই কনসেপ্টটা ফিল করা গেছে কিনা? বইতে তো অনেক কিছুই লেখা, বইতে একটা মানে বিরাট সংজ্ঞা দিয়ে দিছে ম্যাথমেটিশিয়ানদের মতো, বাট এই জিনিসটাকে কি একদম অন্তরের অন্তঃস্থল থেকে একটু কি তোমরা ফিল করতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু বলো। এই অধ্যায় তো পরীক্ষা নেই, আমি রিকোয়েস্ট করবো একটু করে ফেলো, হ্যাঁ। উম্মি বলছে তার পরীক্ষা নেই, তোমরা একটু করে ফেলো, করে ফেললে অর্ধেক করে ফেলছো না, কোনো কাজ হাফ ডান করে রাখতে নাই, অলরাইট? তোমরা করেছো তো করে ফেলো, করে ফেললে আশা করি তোমাদের কাছে শেষ হয়ে যাবে জিনিসটা। ওকে, তো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে তোমাদের বইতে দেখো, আচ্ছা একটা জিনিস একটু মাথায় রাখবা, স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে এটাকে বলা হয় কন্টাক্ট পয়েন্ট। একটু ইংলিশ দিয়ে লিখে রাখতে পারো, কন্টাক্ট পয়েন্ট। ভাইয়া বাংলা কি বলবো এটাকে? এটাকে বলবো স্পর্শ বিন্দু। এটাকে বলবো স্পর্শবিন্দু। সো এটা এতটাই সহজ, মানে এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিক, এই যে এখন পর্যন্ত যা পড়ালাম। এরপরে জিনিসগুলো তাহলে চিন্তা করে দেখো কত সহজ হতে পারে। এটাই আমি বললাম সবচেয়ে কঠিনটা মানে টপিক আর কি, সবচেয়ে কঠিন জিনিস। তাহলে চিন্তা করে দেখো এরপরে কি আসছে। এবার একটু দেখো, আমি তাহলে ধীরে ধীরে আমরা একটু ভিতরে যাই। বইতে তোমাদের একটা মন্তব্য লেখা আছে, মন্তব্যটাকে একটু ব্যাখ্যা করে তারপর সামনে আগাবো। অলরাইট, একটু দেখি, আমি সত্যি ব্রাজিল করি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও কাইন্ডলি ফার্স্ট। কারো কি কোনো সমস্যা আছে কিনা এই নিয়ে, একটু কাইন্ডলি জানাও। ক্লিয়ার অ্যান্ড গ্রেট, ফাইন। মন্তব্যটা হচ্ছে, বৃত্তের প্রত্যেক ছেদকের বৃত্তের প্রত্যেক ছেদকের অন্তর্বর্তী সকল বিন্দু বৃত্তের অভ্যন্তরে থাকে।
বৃত্তের অভ্যন্তরে থাকে। এটার মানে কি? বলছিলাম কি লাবিবের বাসা, দাওয়াত দিছে মাহিনকে, মাহিন এখান দিয়ে ঢুকছে ওর বাসায়। এখন কি দেখো তো, এই যে মানে কি বলছে, প্রত্যেক ছেদকের অন্তর্বর্তী সকল বিন্দু, মানে কি এই যে ছেদ করছে, ছেদ করার পরে এই যে দেখো এই পার্টটুকু, এটা হচ্ছে লাবিবের রুম। এটা কি দেখো তো লাবিবের বাসার মধ্যে না? পুরো বলছিলাম লাবিবের বাসা, এই জিনিসটা তাহলে একটু ফিল করা ট্রাই করতো। বৃত্তের প্রত্যেক ছেদকের অন্তর্বর্তী সকল বিন্দু, দেখো এই যে একটা ছেদকের অন্তর্বর্তী এই যে এই পার্টটুকু সকল বিন্দু বৃত্তের পেটের ভিতর থাকে না? এই যে পুরোটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের মধ্যেই কি এই বিন্দুগুলো আছে না? বা এই যে একটা বৃত্তের বিন্দু বৃত্তের অভ্যন্তরে থাকে, দেয়ার ইউ গো। এই সিম্পল কথাটাই বলেছে বইতে। অলরাইট, সো জাস্ট বৃত্তের প্রত্যেক ছেদকের অন্তর্বর্তী সকল বিন্দু, এই ছেদকের মানে আন্ডারে যে সকল বিন্দু আছে সেটা ওই বৃত্তের অভ্যন্তরেই থাকে, এই জিনিসটাকে আসলে এখানে মিন করা হয়। এবার আমরা দেখি একটা জিনিস, আমাদের কনসেপ্ট আছে যে সাধারণ, দেখো বৃত্তের একটা জিনিস নিয়ে বলছে, এটাকে বলা সাধারণ স্পর্শক। ভাই আবার সাধারণ কি আর অসাধারণ কি? আবার আমরা তো মাত্র স্পর্শক পড়েছি ভাই, সাধারণ স্পর্শক কাকে বলে? আবার সাধারণ স্পর্শক, বা এটাকে আমরা যদি মনে করো স্পর্শকের, আমি মনে করি দাঁড়াই, এত ভুলে গেলাম তো নামটা, প্রবাবলি হচ্ছে যে দাঁড়াও স্পর্শকের ইংরেজিতে দাঁড়াও, আর যাই হোক সমস্যা নেই, কিছু একটা হবে, আমি নামটা হঠাৎ করে ভুলে গেলাম। যাই হোক পরে পরে মনে করলে আমি তখন বলবো। যাই হোক, এটাকে বলা হয় হচ্ছে সাধারণ স্পর্শকের আসলে নর্মালও বলতে পারে, দাঁড়াও ওয়েট, অবিলম্বকে নর্মাল বলে, হোয়াট এভার। যাই হোক, এটা নিয়ে বদল হয়ে লাভ নেই। সাধারণ স্পর্শক, ওকে, একটা কমন স্পর্শক, এটাকে আমরা আসলে কিভাবে বুঝি? তাহলে চিন্তা করে দেখো তো, কোনো একটা শব্দের সাথে যখন কমন জুড়ে থাকে তখন ওইখানে কয়টা এন্টিটি প্রয়োজন হয়? ধরো একদিন আমি যদি বলি যে লাবিব ধরো একদিন লাল জামা পরে আসছে, অলরাইট, তো আমি কি এটাকে বলতে পারবো যে এই লাল জামাটা কমন? বলতে পারবো না। আমি যখন বলবো লাবিব আর মাহিন একটা ক্লাস পার্টিতে গিয়েছে, তাদের ওই ক্লাস পার্টিতে তাদের দুইজনে, শুধুমাত্র এদের মধ্যে ওই দুইজনই লাল জামা পরছে, তাহলে বলতে পারি কি এদের দুজনের জামার কালার কমন। খেয়াল করো, কমন কখন বলে, তার মানে কি দুইটা বা ততোধিক জিনিসের মধ্যে আমরা একই রকম জিনিস দেখতে পাই। ম্যাথের মধ্যে আমরা কমন কখন নেই? দুইটা ওই যে এ প্লাস বি একই রকম রাশি যোগ বিয়োগ অবস্থা থাকে, তাদেরকে কমন নিয়ে নেই। তাহলে কমন কাকে বলে বা সাধারণ কখন বলি আমরা? সাধারণ বলি তখন যখন আমরা একই রকম জিনিসকে আমরা এক্সপ্লোর করি তাদের মধ্যে, রাইট? তাহলে এদের মধ্যে কমন স্পর্শকের জন্য আমাদের কি লাগবে? দুইটা বৃত্ত লাগবে, মাস্ট। ওকে, এই দুটা বৃত্ত, তো এই দুটার বৃত্তের মধ্যে আমাদের ভাইয়া যে কমন স্পর্শক আসলে কিরকম হতে পারে, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা বৃত্তের মধ্যে। এবার একটু ফিল করার ট্রাই করো, একটু খেয়াল করো, হ্যাঁ এবার একটু খেয়াল করো, দুইটা আলাদা আলাদা বিচ্ছিন্ন বৃত্তের মধ্যে এদের মধ্যে কমন স্পর্শক কিরকম থাকতে পারে বলো তো? এই বরাবর একটা স্পর্শক, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এই দুইটাকে আমি কানেক্ট করে দিই, তো এই একটা কমন স্পর্শক থাকতে পারে না? থাকতে পারে। ওকে ভাইয়া, আমি না, আপনি উপরে দিছেন, নিচে থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ভাইয়া এটা তো আমি বুঝলাম, এছাড়াও কি অন্য কোনো ভাবে হয়? এই যে দেখেন, একটা হতে পারে। এছাড়া এছাড়া হচ্ছে এই যে এখান বরাবর একটা দেন, এটাও তো স্পর্শক। তার মানে এই চারটা কেস, চার রকম ভাবে আমাদের এখানে স্পর্শক হতে পারে বৃত্তের কেন্দ্র। এগুলো হচ্ছে যে আমাদের একটা বৃত্ত, মানে দুটো বৃত্তের মধ্যে কমন স্পর্শক বা সাধারণ স্পর্শক। তাহলে ভাইয়া আপনি তো আলাদা আলাদা করে দিয়েছেন, এমনও তো হতে পারে বৃত্ত একটা ভিতর আর একটা বৃত্ত আছে, তাদেরকে কমন স্পর্শক দেখা যায় না? কিরকম ভাইয়া বলেন তো? দেখেন, এই যে দেখো এই একটা বৃত্ত আঁকলাম, খেয়াল করো, তার পেটের ভিতর আরেকটা বৃত্ত, বেবি বৃত্ত, দেখো, ওকে, এই বৃত্তের ধরো কেন্দ্র এখানে আর এই বৃত্তের কেন্দ্র এখানে, এবার কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো এদের বৃত্তের সাথে দুইটা বৃত্ত আসলে কানেক্টেড কোথায়? এখানে। তাহলে আমি যদি এখানে একটা, যদি এই বিন্দুতেই দেখো, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকি, তাহলে এটা কি একটা কমন স্পর্শক হবে না? সাধারণ স্পর্শক হবে না? হ্যাঁ ভাইয়া হতে পারে।
ভাইয়া আপনি তো একটার ভিতর আরেকটা বলছেন, আপনার টাচ তো শুধুমাত্র ভিতরে হতে পারে না, এটা তো বাইরেও থাকতে পারে। কিরকম? এই যে এই একটা বৃত্ত ভাইয়া, আমি আরেকটা বৃত্ত যদি এভাবে রাখি, আরেকটা বৃত্ত যদি এভাবে টাচে থাকে, তাহলে এদের কমন স্পর্শক তো হবে ওই বৃত্ত দুটো যে বিন্দুতে টাচ করে সেখানে। এদেরকে বলা হয়, এই দুটো হচ্ছে দুটো বৃত্ত যখন কন্ট্যাক্টে থাকে, দুটো বৃত্ত যখন একসাথে লেগে থাকে, আর এটা কি দুটো বৃত্ত আলাদা আলাদাভাবে থাকে। এবার ফাইন, এখন ভাইয়া এদেরকে আসলে কি বলে? এদেরকে বলা হয়, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত, এটাকে বলা হয় বহির্বৃত্ত, মানে বহির্ভাবে স্পর্শ করে এই কারণে এটাকে বলা হয় বহির্বৃত্ত, আর আরেকটাকে বলা হয় অন্তঃস্পর্শ করে তাই এটাকে বলা হয় অন্তর্বৃত্ত। দুটো বৃত্ত, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত, আর এটাকে বলা হয় বহির্বৃত্ত, এরা বহির্ভাবে স্পর্শ করে। অন্তর্বৃত্ত বহির্বৃত্ত, এটা কি আলাদা আলাদা ভাবে, এটা তো স্পর্শই করে না তাই না, এরা হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দুইটা বৃত্ত। একটু সময় নাও, বোর্ডে যা আছে তা খাতায় তুলো, খাতায় যা আছে তা মাথায় তুলো, মাথায় তুলো, আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা ব্যাপারটা। কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। নেটে কি সমস্যা করছে? ওয়ালাইকুম আসসালাম জেসমিন, গ্রেট, আমাকে একটু জানাও কারো কোনো সমস্যা আছে কিনা। অলরাইট অলরাইট অলরাইট, প্রবলেম নেই। কুল, তাহলে একটু আগাই সামনে, কারণ ওটা উপপাদ্যে তাহলে প্রবেশ করি, চলো। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ব্যাসার্ধের উপর লম্ব, ওকে, প্রশ্নটা বুঝি, তারপর ম্যাথগুলো আমরা করব। এটা বৃত্ত, সো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ধরো আমি একটা এই যে বিন্দুতে একটা স্পর্শক এঁকেছি, ওকে, আমাদেরকে দেখাতে বলেছে যে ধরো এটা একটা বৃত্ত এবং বৃত্তের হচ্ছে এটা হচ্ছে ও হচ্ছে আমাদের কেন্দ্র, এগুলো কিন্তু আমি যা বলতেছি এগুলো সাধারণ নির্বাচন, ও হচ্ছে কেন্দ্র, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত এ, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি এ পি, এখানে ধরো হচ্ছে আমরা লিখতে পারি পি অ্যান্ড কিউ, নাইস, ফাইন, পি কিউ, আচ্ছা দাঁড়াও এটাকে এভাবে না লিখে কিউ বিন্দুটা এখানে দিই, আর এখানে দেবো আমরা টি, ওকে, এই বিন্দুটাকে পি বলি। এটা আমাদের একটা বৃত্ত, রাইট, এটা একটা সাধারণ স্পর্শক। আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখো এই যে এটা একটা স্পর্শক, তার উপর লম্ব হচ্ছে ওপি। ওপি কেন ভাইয়া বলেছি কি বলতো, স্পর্শ মানে স্পর্শক বিন্দুগামী, দেখো স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী রেখাটা লম্ব, ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে এই স্পর্শকটা এই ব্যাসার্ধের উপর সেটা লম্ব, এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। সো এবার একটু খেয়াল করো জিনিসটা, একটু একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এবার আমরা এখান থেকে আসলে কি করা লাগবে বলো তো, আমাদেরকে বলা আছে যে এখানে হচ্ছে আমাদের পিটি, দেখো এই যে এইটুকু হচ্ছে আমাদের স্পর্শক, তাহলে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে, পিটি লম্ব ওপি, পিটি লম্ব, পিটি লম্ব ওপি,
ওপি এর উপর আমাদেরকে এটুকু মানে, অথবা আমরা এটা করলেও হবে, ওপি লম্ব পিটি, এটা আমরা প্রমাণ করলেও হবে। অলরাইট, কোনো সমস্যা নেই। তাহলে এবার একটু খেয়াল করে দেখি তো, আমরা খেয়াল করে দেখি তো যে আমাদের এখানে যে মানে পিটি স্পর্শকটা আছে, এটার উপর একটা বিন্দু নিয়েছিলাম, কি কিউ একটা বিন্দু নিয়েছিলাম। এখন আমরা এখান থেকে এই যে রেখাটা ও কিউ রেখাটা টানি, খেয়াল করো, ও কিউ একটা রেখা টানি, তাহলে এটা যদি লম্ব না হয় তাহলে এটা আমাদের ধরে নিলাম এটা হবে লম্ব। একটু ফিল করা ট্রাই করো এই জিনিসটাকে। এবার দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এই যে এখান থেকে যে পি বিন্দুতে, পিটি হচ্ছে আমাদের এখানে স্পর্শক, তাহলে পি বিন্দু ছাড়া আরেকটা বিন্দু আমরা ধরিয়েছি বৃত্তের বাইরে, এটা হচ্ছে কিউ বিন্দু। ওকে, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব যে এখান থেকে যে ও কিউ বৃত্তের ব্যাসার্ধ থেকে, আমরা ইন জেনারেল যদি দেখি, আমরা এখানে এই যে ও কিউ, এটা বৃত্তের ব্যাসার্ধের চেয়েও বড়, মানে ও কিউ হচ্ছে ওপির চেয়ে বড়। এখন কথা হচ্ছে ভাইয়া এটা আমরা কিভাবে আসলে প্রুফ করব? এটা তো প্রুফ করা দরকার, তাই না, এই জিনিসটাকে। সো এটাকে প্রুফ করার জন্য আমাদেরকে, আচ্ছা কেউ কি কিছু বলতেছে? না, প্রবলেম নাই, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে পি ছাড়া আমি বিন্দু যদি শুধুমাত্র কিউ না, এটা তোমাদের বোঝানোর জন্য বলতেছি, শুধুমাত্র কিউ না, আমি যদি বিন্দুটা এখানে নিতাম অন্য একটা বিন্দু নিতাম, দেখো পি ছাড়া অন্য যে বিন্দুই নেই, খেয়াল করো, পি ছাড়া অন্য যে বিন্দুই নেই, সেই বিন্দুটা কি করতেছে দেখো তো, এই ওপি থেকে বড়। আমরা জানি, খেয়াল করো, একটা বিন্দু থেকে একটা সরল রেখার, এটা বইতে কিন্তু এভাবে ব্যাখ্যা করা নেই, একটা বিন্দু থেকে একটা সরল রেখার সবচাইতে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে তার লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটি সরল রেখার, কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটি সরল রেখার সবচেয়ে কম দূরত্ব হচ্ছে তার লম্ব দূরত্ব। ভাইয়া এটাকে লম্ব দূরত্ব বলে কেন? তাহলে চিন্তা করে দেখো, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব, কারণ যখন এটা লম্ব আঁকা হয় তখন যে দূরত্ব তার আশেপাশে বিন্দুগুলোর থেকে তার দূরত্বটা সবচেয়ে ছোট হয়। ভাই একটু ব্যাখ্যা করেন। এখান থেকে এটা হচ্ছে একটা লম্ব, এই রেখার উপর এটা একটা লম্ব, তাহলে আমি যদি এই রেখার উপর এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই দূরত্ব, এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই, দেখো আমি ঠিক যেটা লম্ব বিন্দু ছিল সেখান থেকে আশেপাশে অনেকগুলো বিন্দু নিলাম, কিন্তু এদের মধ্যে সবচেয়ে ছোট কাকে লাগতেছে বলো তো? এই জিনিসটা। তার মানে কি, যেহেতু এটা লম্ব দূরত্বকে রিপ্রেজেন্ট করে, যেহেতু ওপি পি কিউ রেখার উপর ও থেকে, দেখো পিটি রেখা থেকে ও এর লম্ব দূরত্ব, সুতরাং ওপি লম্ব না হয়ে পারে না। তার মানে কি, যেহেতু এটা হচ্ছে লম্ব দূরত্বকে রিপ্রেজেন্ট করে, তাই আমরা বলতে পারি যে আমাদের মধ্যে ওপি হচ্ছে এটার উপর লম্ব। তাহলে ভাইয়া বইয়ের ভাষা আসলে কি বলবো, এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। সো বইয়ের ভাষায় দুইটা কাজ করতে পারো, এক, আমি যেভাবে বলেছি, যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি এটা লিখে দিতে পারো, দুই, বইতে যে জিনিসটা আছে, এই যে ও কিউ ইজ গ্রেটার দেন ওপি দেওয়া আছে, সেখান থেকে তোমরা এখানে লিখে দিতে পারবা যে ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে, আমি যদি ধরলাম কি বলতো, এই যে ও কিউ বৃত্তের ব্যাসার্ধের চেয়ে বড়, এটা লেখার পরে তোমরা বলবা যে যে তা তা হচ্ছে স্পর্শবিন্দু তা হচ্ছে স্পর্শবিন্দু পি ছাড়া অন্য কোনো বিন্দু ছাড়া পি ব্যতীত পিটি এর উপরস্থ অন্য কোনো বিন্দু কিউ বিন্দু সকল অবস্থানের জন্য সত্য। সত্য, ডান। তো অতএব আমি যেটা বলতে পারি, এই যে লাস্ট লাইনে বলেছে যে ওপিই ক্ষুদ্রতম দূরত্ব, তাই পিটি লম্ব ওপি। এখন কথা হচ্ছে ভাইয়া,
পুরো জিনিসটাকে একটু সাম আপ করে দেন। সাম আপ কীভাবে করবো দেখো, আমার যেটা বলেছে সেটা হচ্ছে যে ওপি লম্ব, দেখো ওপি লম্ব আমাকে পিটি বের করতে হবে, তাই না? এটা আমাকে প্রুফ করা লাগবে। তো সামারিটা আসলে কীভাবে করা যায়, আমি আমি এই পি ছাড়া এই যে স্পর্শকের উপর অন্য একটা বিন্দু নিলাম কিউ, এই বিন্দুটা হতে পারে এখানে, এই বিন্দুটা হতে পারে যে কোনো জায়গায়, তাই না? আমি এবার প্রমাণ করি যে কিউ যদি রাখি এখানে, আমি যদি টানি ও কিউ, তাহলে অন্য যেই কোনো বিন্দুই নেই, অন্য যে কোনো বিন্দুই নেই, এটা ব্যাসার্ধের চেয়ে বড় হয়ে যায়। তার মানে কি, কিউ বিন্দু যেখানে ড্যাং 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 করুক, যেখানে দৌড়াদৌড়ি করুক, সেটা কি সব সময় ওপি থেকে বড়। যেহেতু ওপি থেকে বড়, দ্যাটস ওয়াই আমি কি বলতে পারি বলো তো, এই কারণে দেখা যাচ্ছে সবচেয়ে ছোট যে দূরত্বটা পাই সেটা হচ্ছে আমার ওপি। তাই যেহেতু ওপি একটা, তুমি লম্ব দূরত্বের কনসেপ্টটা অ্যাড করতে পারো, যেহেতু ওপি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, তাই এটা একটা লম্ব দূরত্ব। তার মানে কি লম্ব দূরত্ব এক ধরনের লম্ব, তাই আমরা বলতে পারি পিটি লম্ব ওপি। এটা আরো ভালো অ্যান্সার হয়। অলরাইট, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সকল অবস্থানের জন্য এই যে বললাম না, এই যে কিউ তুমি চাইলে এখানে ধরতে পারো, ড্যাং 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 করতেছে এই যে কিউ, আবার এখানেও আসতে পারে কিউ। কিউ যে কোনো অবস্থান তুমি রাখলে সেটা ওপির চাইতে বড় হবেই। তুমি একটু যদি স্লাইটলি যদি ছোট এখানে আনো, তাও বড়, দেখো তাও সামান্য হলেও বড়। তার মানে স্পর্শক ছাড়া সকল বিন্দুই আমাদের এর চেয়ে দূরে, ওপি এর চেয়ে দূরে। ওকে, তারপর তিনটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে। অনুসিদ্ধান্ত কি, এগুলোকে আমরা প্রমাণের কাজে লাগাবো। বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। দুই, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। প্রতিটা ব্যাখ্যা করে দেখাবো। বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুর ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বৃত্তের স্পর্শক। একটা একটা করে দেখায়। হ্যাঁ, কোন বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়। তার মানে কি, দেখো এই বৃত্তের উপর তুমি এই বিন্দুতে একটি মাত্র তুমি স্পর্শ, কোনো বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র, তুমি দেখো এই বিন্দুতে তুমি একটাই মাত্র স্পর্শ আঁকতে পারবা। তুমি খেয়াল করে দেখো, তুমি কি তাহলে দেখো, তুমি যদি অন্যভাবে তুমি যদি আঁকতে যাও, সেটা তোমার কি হবে, ছেদক টাইপের হয়ে যেতে পারে। তাহলে এটাই কি বলতে পারি, বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক তুমি অঙ্কন করতে পারবা কোনো একটা বৃত্তে। দেখো আরেকটা বিন্দুতে যাই, এরকম একসাথে তুমি আবার রাখতে পারবো না আরেকটা। সো এই যে বৃত্তের কোনো বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়, মানে কারণটা কি বলতো এটার? কারণটা হচ্ছে এই যে এটা প্রতিটা স্পর্শ কি হয়, ব্যাসার্ধের উপর লম্ব। সেকেন্ড কারণটা, এর বাইরে যেতে পারবে না। অলরাইট, বলে কি স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব সবসময় কেন্দ্রগামী। তাহলে দেখা, এই যে স্পর্শকের উপর আমি যদি একটা লম্ব আঁকি,
সেটা অলওয়েজ, সেটা কত কেন্দ্রগামী, সেটা অলওয়েজ কেন্দ্রগামী, সেটা অলওয়েজ কেন্দ্রগামী। তুমি এঁকে দেখবা বইতে একটা স্পর্শক, তুমি মনে করো একটা বৃত্ত আঁকলা, আরবিট্রারিলি মানে নিজের মতো করে একটা বিন্দু চুজ করবা, চুজ করে সেখানে একটা তুমি স্পর্শক আঁকলা, একে ওই স্পর্শকের উপর একটা লম্ব এঁকে দেখো তো। যদি স্পর্শকের উপর তুমি একটা লম্ব এঁকে দেখো, সারপ্রাইজিংলি তুমি এখানে দেখবা এটা একটা তোমার কি ঠিক এটা কোথা দিয়ে যাবে, তোমার ঠিক কেন্দ্র দিয়ে যাবে। ফাইনালি কোনো একটি বৃত্তের কোনো একটি বিন্দু দিয়ে দেখো, ওই বিন্দুগামী বৃত্তের কোনো একটি বিন্দু দিয়ে যদি এই যে কোনো একটা বিন্দু এরকম কাজ যদি করি, দেখো এরকম করে যদি আমি যদি ব্যাসার্ধ থেকে একটা বিন্দু যদি কানেক্ট করি এবং ওই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক টানি, ইভেনচুয়ালি তুমি দেখবা এই স্পর্শকটা এটার উপর লম্ব। এই জিনিসটাই 3 নাম্বারটাতে বলেছে। তাহলে 1 নাম্বারটা কি বলে, 1 নাম্বারটা বলে একটা মাত্র বিন্দুতে আমার একটাই স্পর্শক হবে, দুইটা হবে না। ফাইন। 2 নাম্বারটা বলে কি, ওই স্পর্শকের উপর ব্যাসার্ধ বা ব্যাসার্ধের উপর স্পর্শক সবসময় লম্ব। 3 হচ্ছে আমি একটা বৃত্তের উপর একটা বিন্দু যদি চুজ করি, ওই বিন্দুটাকে যদি ব্যাসার্ধের সাথে কানেক্ট করি, তাহলে ওই কানেকশন বা এটাকে ব্যাসার্ধ হয়ে যায়। এই ব্যাসার্ধ যদি মানে কেন্দ্রের সাথে যদি কানেক্ট করি, ব্যাসার্ধ হয়ে যায়। এই ব্যাসার্ধটাই আসলে স্পর্শকের উপর লম্ব। এই 3টা মন্তব্য বা অনুসিদ্ধান্ত আমাদের আছে, এই 3টাকে আমরা কাজে লাগিয়ে সামনে কাজ করব। অলরাইট ফাইন। গ্রেট। তারপর আমাদের এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোনো বহিস্থ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শকের বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। ওই বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষা আসবে কিন্তু, মানে এটা খুব ভালো মতো খেয়াল করবা, পরীক্ষা আসবে, এটা শিওর। এই প্রশ্নটা পরীক্ষা আসবেই, লিখে রাখো, আজ আমার জীবনে আসবেই। ওকে, গ্রেট। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বলছে বহিস্থ কোনো একটা বিন্দু, বহিস্থ বিন্দুটা ঠিক কোথায় হতে পারে, এই যে এখান বরাবর, এর এখানে বৃত্তের কেন্দ্র এখানে থাকবে, সমস্যা নেই। বহিস্থ একটা বিন্দু আমরা এখানে রেখেছি, বলছে এই বিন্দু থেকে দুইটা স্পর্শক, তাহলে এই বিন্দু থেকে আমরা দুইটা স্পর্শক টানতে পারি না? এরকম আরেকটা স্পর্শক টানতে পারি। দেখো, বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে দুটি স্পর্শক টানলে একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক টেনেছি, বলছে যে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তাহলে এটা যদি আমি ধরে নেই, পি, এবং এটা এ, এবং এটা যদি বি হয়, অ্যান্ড ইভেনচুয়ালি এটা যদি ও হয়, ধরলাম এটা হচ্ছে বৃত্তের জন্য এটা একটা সি, এ বি সি একটা বৃত্ত। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এটা টেনে দিই, পি আর ও এটুকু টেনে দিই। ভালো মতো খেয়াল করো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো তুমি। আমি বলতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, এই পি থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, এই যে বহিস্থ বিন্দু থেকে। তাহলে আমার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে পিবি ইজ ইকুয়াল টু পি এ, তাই না? ওকে, আমার কাজ হচ্ছে প্রথমে অঙ্কন। হ্যাঁ,
অঙ্কন করা লাগবে। অঙ্কন কি, যে পিও কানেক্ট করলাম আর লম্ব আঁকলাম, লম্ব আঁকা লাগবে ও পিও কানেক্ট করো। কানেক্ট করো মানে কি, যোগ করো। হ্যাঁ ভাইয়া করলাম। আমি যদি সামহাও এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, খেলা কিন্তু হয়ে যাবে, রাইট? আমি যদি সামহাও প্রমাণ করতে পারি এরা সর্বসম দুটো ত্রিভুজ, তাহলেই কিন্তু আমার কাজ শেষ। অলরাইট অলরাইট অলরাইট, এবার কাহিনী কি? কাহিনী হচ্ছে আমাদের এখানে যে ওবি এরা যেহেতু লম্ব, ব্যাসার্ধ, তাই না? এটাও ব্যাসার্ধ, এরাও ব্যাসার্ধ, তাহলে আমি বলতে পারি যে ওবি ইজ ইকুয়াল টু ও এ, কারণ তারা ব্যাসার্ধ। ফাইন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমাদের পিও হচ্ছে সাধারণ বাহু, একটু লিখে দিই, ত্রিভুজ পি ও বি ও ত্রিভুজ পি ও এতে আদান দিচ্ছে, তো আমি একটু চুপ যাই, হ্যাঁ, এই দুটাতে। ওকে ওকে ওকে, থাকবে মন্তব্য 2। এটা নিয়ে পড়ে আসছি, এটা একটু বুঝে দেয় আরেকবার। ফাইনাল কথা, আমাদেরকে বলছে যে একটা সার্টেন
বিন্দু বাইরে, ওকে, বাইরে থেকে ওই বিন্দু থেকে দুটো স্পর্শক টানা লাগবে। স্পর্শক টানলে একটা বিন্দু থেকে যদি দুটো স্পর্শক টানি, আমাদেরকে প্রমাণ করতে হবে যে স্পর্শ বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব দুই পাশ থেকে সমান। ওকে, খুব সিম্পল জিনিস। তো কি প্রমাণ করা লাগবে? PA ইজ ইকুয়াল টু PB। নাইস। এবার আমরা অঙ্কন করা লাগবে। কি অঙ্কন? P থেকে O যোগ করতে হবে, তারপর এই যে OB লম্ব, স্পর্শকের উপর লম্ব, এই লম্ব, এরা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এবার আমরা একটা খেয়াল করে দেখি, যেহেতু লম্ব টেনেছে, এটা সমকোণী ত্রিভুজ 1 2, এটা একটা আমাদের কাছে অতিভুজ হয়ে যায়, কারণ এটুকু লম্ব, এটুকু লম্ব, তাহলে এটা একটা অতিভুজ। তার মানে অতিভুজ PO ইজ ইকুয়াল টু অতিভুজ PO, তার মানে অতিভুজের কারণে এটা দুটো সমান। এটা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, PBO এবং PAO, এই ত্রিভুজের ক্ষেত্রে একটা কমন বাহু আছে PO, এছাড়া একটা বাহু আমাদের কি ব্যাসার্ধ সমান, তাহলে আমরা প্রমাণ করে দিতে পারি এটা সর্বসমান। ডান, কারণ আমাদের অলরেডি সমকোণী ত্রিভুজ দুইটাই। তাহলে এবার আমরা কি পাই? যদি এটা যদি সর্বসময় যদি প্রমাণ করা যায়, তাহলে এটুকু লিখতে তার লজ্জা কিসের? তুমি কি লজ্জা পাবা এটুকু লিখতে? পাবা? যদি না পেয়ে থাকো তাহলে লিখতে সমস্যা কি? তাহলে অতএব আমাদের এটুকুই এখানে প্রমাণ হয়ে গেল। তো এবার একটু এটা নিয়ে কথা বলবো। দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু ছাড়া প্রতিটি বৃত্তের অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে থাকবে। মানে এই ঢঙের কথার মানে কি? এটা খুবই সিম্পল, আমি আগেও বলে আসছি তোমাকে। এটা কিরকম? দুটো বৃত্ত দুই রকম ভাবে থাকতে পারে, বহিঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করতে পারে। যদিও মানে বৃত্ত আঁকতে গিয়ে আলু হয়ে গেছে, বাট একটু কনসিডার করো না, মনে করি বৃত্ত। ওকে, এইটুকু খেয়াল করে দেখো। এটার ক্ষেত্রে আমি যদি বলি যে বৃত্তের এই স্পর্শ বিন্দু বাদে বাকি সব বিন্দু কি আসলে বৃত্তের অভ্যন্তর না বলছো? দেখো আমি এটা একটু লিখে দিই পুরোটা। দুটো বৃত্ত যদি অন্তঃস্পর্শ করলে তাদের মধ্যে স্পর্শবিন্দু ছাড়া স্পর্শবিন্দু ছাড়া অন্য সকল স্পর্শবিন্দু ছাড়া ছোট বৃত্তের অন্য সকল বিন্দু বড় বৃত্তের অভ্যন্তরে থাকে। না, খুব জেনারেল। এটা আমরা কি লিখতে পারি? এই যে এটুকু। ডান। কাহিনীটা কি? এবার কি করবো এখান থেকে? দেখো বলছে যে প্রথমটা বলছে দুটি বৃত্ত বহিঃস্পর্শ করছে, এদের ক্ষেত্রে স্পর্শ বিন্দু কোনটা? স্পর্শ বিন্দু বাদে বাকি যেসব বিন্দু থাকে, দেখো স্পর্শ বিন্দু ছাড়া অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে থাকবে। দেখো এই বৃত্তের বাইরে, দেখো এই বৃত্তের বাকি সব বিন্দু এই বৃত্তের মধ্যে, মানে অপর বৃত্তের বাইরে থাকবে। স্পর্শ বিন্দু ছাড়া অন্য সকল বিন্দু এই বৃত্তের সকল বিন্দু, মানে এই বৃত্তের সকল বিন্দু এই বৃত্তে থাকবে, মানে নিজের বিন্দু নিজের কাজের কাছে থাকে। তার মানে কি? স্পর্শ বিন্দু ছাড়া বাকি সকল বিন্দু তার অপর বিন্দুর বাইরে থাকে, মানে অপর বৃত্তের বাইরে থাকে। তার মানে কি? এটা মানে বোঝানো হচ্ছে যে এই বিন্দুর এই বৃত্তগুলো এই বৃত্তের কাছে, এই বৃত্তগুলো এই বৃত্তের কাছে, শুধুমাত্র শেয়ার করে তারা কোনটা? শেয়ার করে হচ্ছে ওই যে স্পর্শ বিন্দুটা। এই জিনিসটাই বোঝানো হয়। এটা কি বলে? এটা কি বলে? এটা বলে হচ্ছে যে স্পর্শ বিন্দু ছাড়া বাকি সব যা বিন্দু আছে সবগুলো ছোট বৃত্তে যা, এই যে ছোট বৃত্ত, ছোট বৃত্তের সবগুলো বিন্দুই ঘুরে ফিরে আমার ওই বড় বৃত্তের মধ্যেই থাকে। জাস্ট এই সিম্পল দুইটা কথা বলেছে মন্তব্য দিয়ে। অলরাইট অলরাইট অলরাইট, কেউ কি কিছু কমেন্ট করছে? আমি দেখতে পাচ্ছি না। হাই রে ব্লার, এমনিতেই ক্লিয়ার না শুরু থেকে এখন। অলরাইট অলরাইট, না আমি এখনো বইয়ের উপপাদ্য করাচ্ছি, অনুশীলনীতে এখনো যাইনি। ওকে, তারপর হচ্ছে উপপাদ্য। চলো উপপাদ্য। উপপাদ্য, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে
তার কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ। ডান। কি করা যায়, দুটি বিন্দু পরস্পরকে বহিঃ স্পর্শ করলে করছে, স্পর্শ করে স্পর্শক এটা, স্পর্শবিন্দু হচ্ছে এটা, এটার কেন্দ্র এটার কেন্দ্র, এটা হচ্ছে সমরেখ। এই জিনিসটা আমাদের এখানে প্রুভ করা লাগবে, রাইট? ওকে, তো আমরা মনে করো লিখলাম স্পর্শবিন্দু ও, এটা এ এন্ড বি, আমাদেরকে প্রমাণ করতে হবে ও এ বি সমরেখ, রাইট? খুব সিম্পল। দেখো এই জিনিসটা যদি করতে হয়, এটা আমি স্পর্শকটা এঁকে দিই পি কিউ। আমরা তিনটা বিন্দু, দেখো এই তিনটা বিন্দু, তাদেরকে কখন আমরা সমরেখা বলতে পারি? তারা একই সরলরেখা আছে। একই সরলরেখা মানে কি? তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমি যদি প্রমাণ করতে পারি যে এই তিনটা বিন্দু বা কোণ, ধরো এ ও বি, কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ, তাহলে আমার খেলা শেষ না? দেখো ম্যাথ শেষ, খুব ঠান্ডা মাথায়। সমরেখ মানে কি? একটা সরলরেখা আছে, একটা সরলরেখার কোণ কত? 2 সমকোণ। আমি যদি এটা প্রুফ করতে পারি, আমার কিন্তু কাজ শেষ। তাহলে চলো কি করা যায়, আমরা সুন্দর মতো বইয়ের মতো করে বিশেষ নির্বাচনটা লিখে নিব। বিশেষ নির্বাচন লিখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে স্পর্শক, এদের কথাবার্তা বলবো। তো আমরা একটা কাজ করি, এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে পি ও এ ইকুয়াল টু এক সমকোণ। কিভাবে ভাইয়া? কোন পি ও এ কিভাবে আপনি এক সমকোণ বললেন? ভাইয়া মাথায় তো ধরেন, আপনি এগুলো কিভাবে লিখতে পারেন? খেয়াল করে দেখো, এই যে এটা একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের উপর কি স্পর্শক কি লম্ব না সবসময়? একটা ব্যাসার্ধের উপর এটা কি স্পর্শক সবসময় লম্ব। তাহলে আমি কি বলতে পারি? পি ও এ যেহেতু, লিখে রাখো, যেহেতু স্পর্শক লম্ব ব্যাসার্ধ, এটা তো আমার লজিক প্রথম থেকে পড়ে আসতেছি, তাই আমরা এটা লিখতে পারি অতএব অনুরূপভাবে কোণ পি ও বি ইকুয়াল টু এক সমকোণ। এবার তুমি বলো একদম ঠান্ডা মাথায়, কোণ পি ও এ প্লাস কোণ পি ও বি ইজ ইকুয়াল টু 2 সমকোণ না হয়ে পারে? অতএব এ ও বি 2 সমকোণ, এ ও বি সমরেখ, মানে একই রেখায় আছে। দেখো বুঝতে পারো কিনা। অলরাইট অলরাইট অলরাইট। তো তোমাদের পাঠ্য বইতে একটা কাজ আছে, হ্যাঁ, কাজ হচ্ছে একটা, যে দুটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে। অন্তঃস্পর্শ করলে কিভাবে সমরেখ হয় এই জিনিসটা দেখানো লাগবে, তাই না? ওকে চলো দেখাই। এটা তো বই স্পর্শ করছে, বইয়ের একটা কাজ আছে তোমাদের। অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ, একদম সেম লজিক। ওকে ডান। বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, এটা এখানে থাকতে পারে, সমস্যা নেই। আর এদের স্পর্শবিন্দু দেখো, এই যে স্পর্শবিন্দুটা হচ্ছে ধরলাম এখানে, সো আমি স্পর্শবিন্দুর নাম দিলাম ও, বড় বৃত্ত এ, ছোট বৃত্ত বি, এটুকু করতে পারি, এটাকে নাম দিব পি, এটাকে নাম দিব কি, ঠিক সেম আগেরটার মতো। মাই ডিয়ার স্টুডেন্ট, একদম ঠান্ডা মাথায় আমরা কি বলতে পারি?
পিওবি ইজ ইকুয়াল টু এক সমকোণ, ঠিক আগেরটার মতো, সেম সেম এক কালার একদম। পিও এ ইকুয়াল টু কি আমাদের এখানে আসবে, এখানে আসবে আবার এক সমকোণ। তারপর তাহলে অতএব দুটো যোগ করে দাও, ওকে। ঘুরে ফিরে আমাদের কাছে কি আসে, এটুকুই না, এই যে কোন পিওবি এত, এটা সরলরেখা পেয়ে যায়, ইজ ইকুয়াল টু কোন পিও কিউ। দেখো পিও এ, আচ্ছা এখানে একটা কাহিনী আছে, হ্যাঁ আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে একটু খেয়াল রাখবা, এখানে তোমরা পিও এ দিয়েছো না, আবার একটা জিনিস লিখে দিও যে পিও এ ইজ ইকুয়াল টু কোন কিউও এ, কারণ একই কোণই তো, সমকোণ 90 ডিগ্রি, এই কারণে এভাবে একটু লিখে দিও। বা পিওবি ইজ ইকুয়াল টু কোন, আগের ম্যাথটা তো লাগবে এই জিনিসটা, পিওবি ইজ ইকুয়াল টু কিউওবি। সো ঘুরে ফিরে আমরা বলতেই পারি এই জিনিসটা এরকম। অতএব পি ও কিউ ইজ ইকুয়াল টু দুই সমকোণ, তাই এরা আমাদের ক্ষেত্রে এখানে কি সমরেখ। কারো কি কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। একদম সেম অঙ্ক, এক্স্যাক্টলি। স্যার আজকে কোনো আবার উচ্চতর গণিতের ক্লাস পেজে নেবেন না? আজকে কোনো ক্লাস নাই, 8.3 কি শেষ হয়েছে? হ্যাঁ 8.3 শেষ আমাদের। হ্যাঁ গ্রেট, অলরাইট। অলরাইট অলরাইট অলরাইট, ফাইন। তারপর চলো তাহলে এবার আমরা একটু অনুশীলনীর ম্যাথ নিয়ে একটু নাড়াচাড়া করি। অনুশীলনীর ম্যাথ, অনুশীলনী 8.4 শুরু করি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তে স্পর্শক টানা হলো। প্রমাণ করো যে ওপি সরলরেখা ওপি রেখা স্পর্শজের লম্ব দ্বিখণ্ডক। ওকে, এই ম্যাথটা করার আগে আমাদেরকে বুঝতে হবে যে একটু স্পর্শক যে জিনিসটা কি, এটা একটু আমাদের জানা লাগবে। ওকে, একটু ঠান্ডা মাথায়। এটা একটা বৃত্ত, বৃত্তের এই একটা বিন্দু বসে পি থেকে একটা স্পর্শক টানা হলো। বৃত্তীয় স্পর্শক, এক বিন্দু থেকে কয়টা স্পর্শক টানা যায়? দুইটা। ওকে, স্পর্শক জ্যা কি জানো? এই যে স্পর্শ বিন্দু থেকে এই স্পর্শ বিন্দুতে আমরা যে জ্যাটা টানতে পারি। ফাইন, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা ধরলাম এটার ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটাকে ধরলাম বি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে স্পর্শক যেটুকু আছে, এই যে এবি, এবিকে আমরা সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে যে এখান থেকে আমি কি বলতে পারি, এখানে আরেকটা বিন্দু দেওয়া দরকার, এ বি আছে, এখানে দিলাম সি, এসি ইজ ইকুয়াল টু বিসি, কে ওপি রেখার কারণে এসি ইজ ইকুয়াল টু বিসি। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে যে লম্বকে হ্যাঁ ওপি রেখা ওজিএর লম্ব সমদ্বিখণ্ডক। ওকে ডান, লম্ব সমদ্বিখণ্ডক বলতে সমদ্বিখণ্ডিত করে, ডান। ফাইন, এটুকু আমরা এখান থেকে কাজ করতে পারি।
সো ভালো কথা। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি জানি? আমরা আগে পড়েছিলাম না বলতো? এখানে আমরা এখান থেকে জানি যে ও এ বলেছে যে বহিস্থ কোনো বিন্দু থেকে পি থেকে স্পর্শক টানা হলো, এই হচ্ছে আমাদের এখানে অবস্থা। তাহলে আমরা এখান থেকে জানি অলরেডি ত্রিভুজ দুটো দাও, ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও বিপি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আসলে কি কি জানি? আমরা জানি হচ্ছে পিএ ইজ ইকুয়াল টু পিবি, আমরা জানি পিএ ইজ ইকুয়াল টু পিবি আর ও ইজ ইকুয়াল টু ওবি, রাইট? ডান। এটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। যেহেতু সাধারণ বাহু, আবার এখানে দেখো এই যে ওপি সাধারণ বাহু, তাই আমরা বলতে পারি এটা সর্বসম। ও এ পি সর্বসম ও বি পি। ওকে, ডান। এরা সর্বসম, কোনো সমস্যা নেই। এবার আমরা আসলে কি করতে পারি? এরা যেহেতু সর্বসম, তাই আমরা এখান থেকে আসলে যে কাজটা করতে পারি, কোন এওপি ইজ ইকুয়াল টু কোন বিওপি লিখতে পারি। অনুরূপ বাহুগুলো যেহেতু পরস্পর সমান, এই কারণে সর্বসম। অতএব কোন এওপি ইজ ইকুয়াল টু কোন বিওপি। বিওপি আর এওপি এই দুটো আমাদের যেহেতু সর্বসম, অতএব আমরা এটা বলতে পারি। আবার একই সাথে আমরা লিখতে পারি যে এওসি ইজ ইকুয়াল টু বিওসি। দেখো একই সাথে আমরা লিখতে পারি যে এওসি, দেখো এইটুকু কোন, যে এওপি লিখলে তাহলে তোমার এটা কি লিখতে সমস্যা আছে? কোন এওসি ইজ ইকুয়াল টু কোন বিওসি। খুব সিম্পল জিনিস, আমরা এইটুকু নিয়ে কাজ করতে যাচ্ছি, যাতে করে সমদ্বিখণ্ডিত হচ্ছে যে এটাকে আমরা প্রুফ করতে পারি। অলরাইট, কোনো সমস্যা নেই। এবার আমরা যদি দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমরা যদি সামহাও প্রমাণ করতে পারি যে এইটুকু, এই যে বিসি সমান এসি অ্যাট দ্য সেম টাইম, এরা হচ্ছে এখানে লম্ব আছে, আমাদের কিন্তু কাজ শেষ। চলো আমরা তাহলে আগাই দেখি এখানে আমরা কি করতে পারি। এবার আমরা একটা কাজ করি, ত্রিভুজ ওএসি আর ওবিসি নিয়ে কাজ করি। ত্রিভুজ ওএসি ও ত্রিভুজ ওএসি ও ত্রিভুজ ওবিসিএ, এখানে যদি আমরা কাজ করি, ওসি সাধারণ বাহু, দেখো ওসি সাধারণ বাহু, ডান। এদের ক্ষেত্রে ও এ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, ও এ ইজ ইকুয়াল টু ওবি, কারণ এরা ব্যাসার্ধ বৃত্তের, এ কারণে। অলরাইট, তাহলে আমরা এই দুটো জিনিস আমরা প্রমাণ করতে পারছি। এছাড়াও আমরা জানি কি, কোন এ ও সি ইজ ইকুয়াল টু কোন সন্নিহিত কোণ, কোন এ ও সি এবং কোন বি ও সি সমান। এ ও সি আর বি ও সি এরা সমান, অতএব এরাও সর্বসম। অতএব ত্রিভুজ ও এ সি ত্রিভুজ ও বি সি সর্বসম। এরা যদি সর্বসম হয়ে থাকে, তাহলে অতএব এসি আর বিসি লিখতে তোমার কোনো সমস্যা আছে? নাই। যেহেতু এরা সমান, তার মানে এরা কি সমদ্বিখণ্ডিত হয়েছে, কার দ্বারা? এই যে পি ও দ্বারা। অতএব অতএব এবি রেখাটি ওপি দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। অলরাইট, তাহলে ভাইয়া আমরা এখানে কি কাজটা করেছি আমি আরেকবার তোমাদের জন্য রিক্যাপ করি। প্রথমত আমরা পড়েছিলাম না ওই যে আগের মতো করে, আমরা এটাকে সর্বসম প্রমাণ করতে হবে এই ত্রিভুজটাকে, এই যে এই ত্রিভুজ গোটা আর বড় ত্রিভুজটাকে আমরা আসলে সর্বসম প্রমাণ করেছি। কিরকম ভাবে? ওই যে আমাদের ব্যাসার্ধের জন্য ও এ ওবি সমান, ডান। পি এ পিবি আমরা পড়েছিলাম আগে উপপাদ্যে, ওপি সাধারণ বাহু, যেহেতু তিনটেই আমরা যেহেতু বাহু বাহু আমরা সমান মিলেছি, তার মানে তারা আমাদের কি সর্বসম। যেহেতু সর্বসম, এই কারণে আমরা বলতে পারি এই যে সন্নিহিত যে কোণটা আছে, যে বিওপি আর এওপি, এই দুটো আমাদের সমান। যদি বিওপি কোণ সমান হয়, তাহলে অবভিয়াসলি এটা তো সেম কোণ না, বিওসি। যদি এওপি সমান হয়, তাহলে অবশ্যই এওসি সমান কোণ। এদেরকে নিয়ে আমি কাজ করেছি যে আমাদের মধ্যে এখানে তো ওসি আমাদের এখানে সাধারণ বাহু, ও এ ওবি আমি আগে থেকে জানি সমান, সন্নিহিত কোণটাও সমান। তাহলে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ দুটো আমাদের কি সর্বসম।
যদি এরা যদি সর্বসময়ই হয়ে থাকে তাহলে আমাদের এখানে আর চিন্তা কিসের? আমি এখান থেকে লিখে দিতে পারি যে এসি ইজ ইকুয়াল টু বিসি, এই যে এসি ইজ ইকুয়াল টু বিসি, অতএব আমাদের কাজ শেষ। এবার আমরা আরও একটা কাজ করতে পারি যে এদের মধ্যে ভাইয়া আমি তো বুঝতে পারলাম যে এটা সমান, কিন্তু মানে এদের মধ্যে আসলে আমি কাজ কিভাবে করতে পারি, বা লম্ব সমদ্বিখণ্ডিত বলছো না, লম্ব দ্বিখণ্ড, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? খুবই সিম্পল, খুবই সিম্পল। একটু কাজ করে দেখো তো। আমরা এখানে যে কাজটা করতে পারি যে কোণের ক্ষেত্রে যেহেতু সমদ্বিখণ্ড, এটার ক্ষেত্রে আমরা এই দুটা বাহু যেহেতু সমান, এরা যেহেতু কমন বাহু, তাহলে দেখতে পারি না? অতএব কোণ BCO ইজ ইকুয়াল টু, অতএব কোণ ACO, এটা কিন্তু পরের স্টেপ, এটার পরের স্টেপ, এটা লিখতে পারি। তাহলে এবার একটু একটা কাজ করো তো। অতএব কোণ BCO প্লাস কোণ ACO ইজ ইকুয়াল টু, দেখো কোণ ACO ইজ ইকুয়াল টু, দেখো তাহলে এই যে এটা লিখতে পারি না, কোণ ACB, একটা সরল রেখা। তাহলে একটা সরল রেখা হলো তার কোণ কত? 2 সমকোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 কোণ BCO ইজ ইকুয়াল টু 2 সমকোণ, অতএব কোণ BCO ইজ ইকুয়াল টু 1 সমকোণ। যেহেতু তারা সমকোণ, অতএব এটা আর লম্ব না হয়ে পারে না। তার মানে 1 সমদ্বিখণ্ডক প্রমাণ করলাম, 2 এটা যে লম্ব আমি সেটা প্রমাণ করলাম, অ্যান্ড দেয়ার ইউ গো। অলরাইট, এতই সোজা, এতই সোজা। দেখো উপপাদ্য মনে হচ্ছে কত কঠিন, কত বাজে জিনিস। তুমি যদি ওই যে আমাদের সর্বসমতার সূত্রগুলো যদি একটু মনে রাখো, প্লাস এই টেকনিকগুলো একটু যদি মনে রাখো, আমি যা যা পড়িয়ে দিচ্ছি, ইনশাল্লাহ তুমি সম্পাদ্য আগে উপপাদ্য আনসার করবা, তুমি এই পরিমাণ এনকারেজ হবা। অলরাইট অলরাইট অলরাইট, কেউ কি কোনো প্রশ্ন করছে? অলরাইট অলরাইট অলরাইট। সো আমরা আগামীকালকে তাহলে সম্পূর্ণটা শেষ করবো ইনশাল্লাহ। আমাদের বাকি এরপরে হচ্ছে আমাদের সম্পাদ্য আছে, তাই না? সম্পাদ্য বেশ কয়েকটা আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে আমরা আগামীকালকে সম্পাদ্য এবং এই চ্যাপ্টারে যে বাকি যতটুকু প্রবলেম, যদি না লাগে আমরা আরেকটা লেকচার করলে বাড়াবো, সমস্যা নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকে লেকচারটা এখানেই শেষ করছি। আমরা অনেকগুলো উপপাদ্য পড়িয়েছি, তোমাদের কাজ থাকবে আজকে যা যা পড়িয়েছি এই জিনিসগুলো একটু মাথায় ঢোকাও কষ্ট করে। আগামী লেকচারটা তোমার কাছে সবচেয়ে মজা লাগবে, আমি বলতেছি। সারা জীবন উপপাদ্যকে গালি দিয়ে আসছো, এখন তোমরা একটু বুঝে পড়ো, দেখবা ট্রাস্ট মি উপপাদ্যের প্রতি আলাদা একটা মায়া জন্মে যাবে। সো তাহলে তোমাদের সবার জীবন অর্থবহ হোক, তোমাদের সবার জীবন সুন্দর হোক। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সো নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।